ভাবুন তো, একটা বিশাল সাম্রাজ্য কয়েক দশক ধরে যা দাঁড়িয়ে আছে শুধু একটা জিনিসের উপর, সস্তা আর অত্যন্ত দক্ষ মানবশ্রম। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে সেই সাম্রাজ্যের অধিপতিরা দেখলেন কেউ একজন এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা সেই শ্রমকে প্রায় নিখরচে তৈরি করতে পারে। আজ আমরা ভারতীয় আইটি নামক সেই $250 বিলিয়ন সাম্রাজ্যের গল্পই বলবো, যা ঠিক এই রকমই এক অস্তিত্বের সংকটের মুখোমুখি। অ্যানথ্রোপিক নামে একটি সংস্থার একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কারণে এই সেক্টরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, আমরা তার গভীরে যাব। আমাদের হাতে আছে viewsnow.co.in এর একটি বিশেষ প্রতিবেদন। আর এই সংকটকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। মাত্র কয়েকদিনের মধ্যে ভারতীয় আইটি বাজার থেকে $2.5 লক্ষ কোটি টাকারও বেশি মূলধন উবে গেছে। বিষয়টা এমন পর্যায়ে গেছে যে জেফ্রিজের মতো সংস্থার বিশ্লেষকরা একে আর সাধারণ বাজার পতন বলছেন না, তারা একটা নতুন শব্দ ব্যবহার করছেন, স্যাসপোক্যালিপস, মানে স্যাসোপোক্যালিপস। স্যাসপোক্যালিপস, হ্যাঁ, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য এটা এক যুগান্তকারী সংকট। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই আতঙ্কের পেছনে থাকা প্রযুক্তিকে বোঝা এবং টিসিএস বা ইনফোসিসের মতো সংস্থাগুলোর ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছে তার উত্তর খোঁজা। স্যাসপোক্যালিপস শব্দটা শুনতেই বেশ নাটকীয় লাগছে, কিন্তু দেখুন, আমরা তো অনেক দিন ধরেই শুনছি যে এআই চাকরি কেড়ে নেবে। প্রতি বছরই তো নতুন কোনো টুল আসে আর বাজারে হইচই পড়ে যায়। তাহলে এবার এমন কি হলো যে বিনিয়োগকারীরা এতটা ভয় পেয়ে গেলেন? এবারের বিষয়টা ঠিক কেন আলাদা? এবারের বিষয়টা বলতে গেলে মৌলিকভাবেই আলাদা। কারণ এতদিন আমরা যে জেনারেটিভ এআই দেখছিলাম তা ছিল মূলত একজন অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। কিন্তু অ্যানথ্রোপিকের নতুন টুল ক্লড কোওয়ার্ক কোনো সহকারী নয়, সে একজন পুরোদস্ত এজেন্ট। এখানেই আসল পার্থক্য। এক মিনিট, অ্যাসিস্ট্যান্ট আর এজেন্ট, এই দুটোর মধ্যে তফাৎটা কি? সাধারণ শ্রোতাদের জন্য একটু সহজ করে বললে ভালো হয়। আচ্ছা, বিষয়টা এভাবে ভাবুন। পুরনো জেনারেটিভ এআই হলো একজন অত্যন্ত দক্ষ রাঁধুনি, যাকে আপনি প্রতিটি রান্নার উপকরণ আর প্রণালী ধাপে ধাপে বলে দিচ্ছেন। সে নিখুঁতভাবে আপনার নির্দেশ পালন করবে। কিন্তু এজেন্টিক এআই হলো একজন শেফ, যাকে আপনি শুধু বলছেন আজকের ডিনারে ইটালিয়ান কিছু বানাও। সে নিজে থেকেই বাজার করবে, মেনু ঠিক করবে, রান্না করবে এবং টেবিল সাজিয়ে দেবে। আপনার আর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই স্বাধীনতা বা স্বশাসিতভাবে কাজ করার ক্ষমতাটাই ভারতীয় আইটি মডেলের জন্য মারাত্মক বিপজ্জনক। তার মানে আপনি বলতে চাইছেন, যে কাজগুলো করার জন্য আগে একদল ইঞ্জিনিয়ারকে ধাপে ধাপে নির্দেশ দিতে হতো, সেই পুরো কাজটা এখন একটা এআই এজেন্ট নিজে থেকেই করে ফেলতে পারবে? ঠিক তাই। একেই বলা হচ্ছে এজেন্টিক ওয়ার্কফ্লো। যেমন ধরুন, আইনি গবেষণা করা, শয় চুক্তির খসড়া বিশ্লেষণ করে সেরাটা বেছে নেওয়া, বা এমনকি এসএপি মাইগ্রেশনের মতো অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাজ, যেগুলো এতদিন ধরে ভারতীয় অফশোর ডেলিভারি সেন্টারগুলোর সবচেয়ে লাভজনক ব্যবসা ছিল, সেই কাজগুলোই এখন স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, প্রতিবেদনের তথ্য অনুযায়ী অ্যানথ্রোপিকের সিটিও রাহুল পাটেল বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিরই প্রাক্তন ছাত্র। তারই নেতৃত্বে তৈরি হওয়া টুলগুলো সেলসফোর্স বা সার্ভিস নাওয়ের মতো প্ল্যাটফর্মকে পুরোপুরি বাইপাস করে সরাসরি গ্রাহকের সিস্টেমে কাজ করতে পারছে। দাঁড়ান, এটা তো একটা বিরাট ব্যাপার। তার মানে এতদিন যে সংস্থাগুলো মাঝখানে থেকে একটা প্ল্যাটফর্ম হিসেবে বিপুল মুনাফা করছিল, তাদের আর প্রয়োজনই পড়ছে না। এটাই কি তাহলে স্যাসোক্যালিপসের মূল কারণ? একদম। অ্যাপোক্যালিপস বা সংকটটা এখানেই। এতদিন গ্রাহকদের বিল করা হতো হেড কাউন্ট ভিত্তিক মডেলে, অর্থাৎ আপনার প্রজেক্টে কতজন ইঞ্জিনিয়ার কত ঘন্টা কাজ করছে তার ওপর বিল হতো। লেবার আর্বিট্রেজ। ঠিক। কিন্তু এখন গ্রাহকরা সেই মডেল থেকে সরে এসে আউটকাম ভিত্তিক এআই সাবস্ক্রিপশনে চলে যাবে। অর্থাৎ আমার কাজটা হলো কি না, তার জন্য আমি টাকা দেব, কতজন মানুষ কাজ করলো তার জন্য নয়। বিশ্লেষকদের মতে এর ফলে সংস্থাগুলোর রাজস্ব 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। এটা ভারতীয় আইটি সেক্টরের কয়েক দশকের পুরনো এবং সফল লেবার আর্বিট্রেজ বা সস্তা শ্রমের বিনিময়ে মুনাফা করার ব্যবসায়িক মডেলের ওপর সরাসরি বলতে গেলে পারমাণবিক বোমার মতো আঘাত। তথ্যটা তো বেশ ভয়ের, কিন্তু এর বাস্তব প্রভাবটা কি? বিনিয়োগকারীরা কি সত্যিই ভয় পেয়েছেন,
নাকি এটা মিডিয়ার তৈরি করা হাইপ? শেয়ার বাজারের সংখ্যাগুলো ঠিক কি বলছে? সংখ্যাগুলো তথ্যের থেকেও বেশি ভয়ের। নিফটি আইটি ইন্ডেক্স 2020 সালের মহামারীর পর থেকে তার সবচেয়ে বড় পতন দেখেছে। 13ই ফেব্রুয়ারির তথ্য যদি আমরা দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। টিসিএসের কথাই ধরুন, তাদের শেয়ারের দাম 5 বছরের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, প্রায় 2585 টাকায়। এর ফলে সংস্থাটির বাজার মূলধন 10 লক্ষ কোটি টাকার নিচে নেমে গেছে। আর এই প্রতীকী তাৎপর্যটা দেখুন। টেকনোলজি যা ভবিষ্যতের প্রতীক, তার সবচেয়ে বড় ভারতীয় সংস্থাটির চেয়ে দেশের সবচেয়ে পুরনো একটি সরকারি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বিনিয়োগকারীরা বেশি নির্ভরযোগ্য মনে করছেন। বাজারের মনোভাবের এর চেয়ে বড় পরিবর্তন আর কি হতে পারে? এটা তো শুধু আর্থিক পতন নয়, এটা একটা বিশ্বাসের সংকট। ঠিক বলেছেন, এটা একটা বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। এবার ইনফোসিসের দিকে তাকান। তাদের শেয়ারের দাম একদিনে 8% কমে 1397 টাকায় দাঁড়িয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তাদের হাতে এই মুহূর্তে 2500-এর বেশি জেনারেটিভ এআই প্রকল্প চালু আছে। 2500? হ্যাঁ, তবুও তারা এই পতন রুখতে পারেনি। এর মানে বাজার এটা বুঝতে পারছে যে শুধু এআই ব্যবহার করা আর এআই এর হুমকির মোকাবেলা করা এক জিনিস নয়। উইপ্রোর অবস্থাও একই। মার্কেন এডিআরে ব্যাপক বিক্রির ফলে তাদের শেয়ারের দামও প্রায় 420 টাকায় নেমে এসেছে। তাহলে এই সব সংখ্যার মানে কি? এটা যে বাজার ধরে নিয়েছে খেলা শেষ, এটা কি শুধুই একটা সাময়িক পতন, নাকি এর চেয়েও গভীর কোনো পরিবর্তনের ইঙ্গিত? বিশ্লেষকরা একে বলছেন স্ট্রাকচারাল রি-রেটিং। এই পরিভাষাটি খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো বিনিয়োগকারীরা এখন আর এই সংস্থাগুলোকে আগের মতো মূল্যায়ন করছেন না। এটা কোনো সাময়িক পতন নয়, তারা এই সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং তাদের মূল ব্যবসায়িক মডেল নিয়েই প্রশ্ন তুলছেন। যে সস্তা শ্রমের ওপর ভিত্তি করে এই সংস্থাগুলোকে একটা প্রিমিয়াম ভ্যালু দেওয়া হতো, তা এখন দ্রুত উবে যাচ্ছে। আচ্ছা, সোজা কথায় বিনিয়োগকারীরা বলছেন, তোমাদের লোক ভাড়া দিয়ে ঘণ্টা গুণে টাকা কামানোর দিন শেষ। ভবিষ্যতে তোমরা আর আগের মতো লাভ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। এর সরাসরি প্রভাব পড়বে লাভের হারে, যাকে বলা হয় মার্জিন কম্প্রেশন। এই প্রযুক্তিগত আর আর্থিক আলোচনার বাইরেও তো একটা মানবিক দিক আছে। এই সংখ্যার পরিভাষার পেছনে তো লক্ষ লক্ষ মানুষ আছে, ইঞ্জিনিয়ার আছে। তাদের উপরের কি প্রভাব পড়ছে? মাটির বাস্তবতাটা কি? পরিস্থিতি বেশ উদ্বেগজনক। 2026 সালের প্রথম 8 সপ্তাহে বিশ্বব্যাপী 30,000-এর বেশি প্রযুক্তিকর্মী চাকরি গেছে। আর রিপোর্টের তথ্য অনুযায়ী এশিয়ার মধ্যে ভারত এই তালিকায় শীর্ষে। বিশেষ করে কোডিং, টেস্টিং এবং সিস্টেম মেইনটেনেন্সের মতো সাধারণ বা এন্ট্রি লেভেলের পদের নতুন নিয়োগ কার্যত বন্ধ হয়ে গেছে। ফ্রেশারদের জন্য দরজা প্রায় বন্ধ। কিন্তু এখানেই তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে আপনি বলছেন হাজার হাজার কর্মী ছাঁটাই হচ্ছেন, আর অন্যদিকে শোনা যাচ্ছে যে এআই দক্ষতা সম্পন্ন কর্মীর নাকি বিশাল অভাব। এই বিরোধাভাসটা ঠিক বুঝতে পারছি না। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্যারাডক্স। একদিকে ছাঁটাই, অন্যদিকে একটি বিশাল দক্ষতার অভাব বা স্কিল গ্যাপ। প্রতিবেদনে বলা হচ্ছে বছরের শেষ নাগাদ ভারতে প্রায় 10 লক্ষ এআই সম্পর্কিত পদের সুযোগ তৈরি হবে, কিন্তু সেই পদের জন্য যোগ্যতা সম্পন্ন কর্মীর ঘাটতি প্রায় 53%। তার মানে আমরা আমাদের হাতে থাকা কর্মীদের ছাঁটাই করছি কারণ তাদের কাছে নতুন দক্ষতা নেই। ঠিক। আর যাদের আমাদের দরকার তাদের আমরা খুঁজেই পাচ্ছি না। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই কারণে টিসিএস এবং আইবিএম-এর মতো সংস্থাগুলো এখন নতুন ইঞ্জিনিয়ারদের জন্য এআই ফ্লুয়েন্সি বা এআইতে সাবলীলতাকে একটি বাধ্যতামূলক শর্ত করে দিয়েছে। তারা বুঝতে পারছে যে পুরনো দক্ষতার সার্টিফিকেট দেখিয়ে আর কোনো লাভ নেই। বেশ, তাহলে একদিকে বাজার ধসে পড়ছে, অন্যদিকে কর্মীরা চাকরি হারাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে সংস্থাগুলো নিজেদের বাঁচাতে কি করছে? তারা কি শুধু হাত পা গুটিয়ে বসে আছে, নাকি কোনো পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে? প্রতিবেদনে একটা কাউন্টার অফেন্সিভ বা পাল্টা লড়াইয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, আইটি সংস্থাগুলোর নেতারা প্রকাশ্যে বলছেন যে তারা এই পরিবর্তনকে ভয় পাচ্ছেন না, বরং একে সফলভাবে সামাল দিচ্ছেন। তারা কয়েকটি পাল্টা যুক্তিও দিচ্ছেন। যেমন টিসিএস এর কথাই ধরা যাক, সংস্থাটি একটি পঞ্চমুখী পরিকল্পনা নিয়েছে।
তারা তাদের সাম্প্রতিক ৭৪% ডিলে কোনো না কোনোভাবে এআই যুক্ত করেছে এবং শুধুমাত্র সস্তা শ্রম বিক্রি করার বদলে এআই নির্ভর পরামর্শ বা কনসাল্টিংয়ের দিকে ঝুঁকছে। কিন্তু এটা কি যথেষ্ট? একটা নতুন টুল ব্যবহার করা আর পুরো ব্যবসায়িক মডেল বদলে ফেলার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। তাদের মূল যুক্তিটা কি? কোন ভরসায় তারা বলছে যে তারা টিকে যাবে? এখানেই তাদের সবচেয়ে বড় যুক্তিটি আসছে, যাকে তারা বলছে ইন্টিগ্রেশন অ্যাডভান্টেজ। শিল্পের অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন বিশ্বের সবচেয়ে বড় ফরচুন 500 সংস্থাগুলোর ৮০% সিস্টেম এখনও এতটাই পুরনো, জটিল এবং একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে সেগুলোর ইন্টিগ্রেশন, ব্যবস্থাপনা এবং সুরক্ষার জন্য মানুষের গভীর অভিজ্ঞতা প্রয়োজন। একটা ব্ল্যাক বক্স এআই যা নিজে নিজে কাজ করে, সেটি একা এই জটিল সিস্টেমগুলো সামলাতে পারবে না। মানে একটা ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমকে তার মোবাইল অ্যাপ, এটিএম নেটওয়ার্ক আর অনলাইন পোর্টালের সঙ্গে জুড়ে রাখার যে জটিল কাজ। হ্যাঁ, সেটাই ভারতীয় আইটি সংস্থাগুলোর আসল শক্তি। তাদের মতে অ্যানথ্রোপকের টুল যতই শক্তিশালী হোক না কেন, এই ইন্টিগ্রেশনের কাজটা মানুষ ছাড়া এখনই সম্ভব নয়। কিন্তু এই যুক্তিটা কি একটু আত্মতুষ্টির মতো শোনাচ্ছে না? 10 বছর আগেও তো এই সংস্থাগুলোই বলতো যে মানুষের সৃজনশীলতার কোনো বিকল্প নেই, কিন্তু আজ তো এআই ছবি আঁকছে, কবিতা লিখছে। তাহলে ইন্টিগ্রেশন নামক এই শেষ দুর্গটিও যে টিকে থাকবে তার নিশ্চয়তা কি? এটা কি শুধু সংকটকে কিছুদিন ঠেকিয়ে রাখার চেষ্টা নয়? আপনার প্রশ্নটা একেবারে সঠিক। এটা একটা 100 কোটি টাকার প্রশ্ন এবং সম্ভবত এই মুহূর্তে আইটি সংস্থাগুলোর বোর্ডরুমে এই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এটা ঠিক যে আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল এআই তা শিখে নিতেই পারে। কিন্তু তাদের যুক্তি হলো এই লেগেসি সিস্টেমগুলো এতটাই পুরনো আর নথিপত্রহীন যে সেগুলোকে বুঝতে এবং একসঙ্গে কাজ করাতে যে ধরনের সমস্যা সমাধানের দক্ষতা লাগে তা এখনও এআইয়ের আয়ত্তের বাইরে। তবে এটা সত্যি যে এটা একটা দৌড়। এআই দ্রুত শিখছে আর সংস্থাগুলোকে তার চেয়েও দ্রুত নিজেদের বদলাতে হবে। ইন্টিগ্রেশন অ্যাডভান্টেজ তাদের কিছুটা সময় কিনে দিচ্ছে, কিন্তু এটা কোনো চিরস্থায়ী সমাধান নয়। তাহলে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে স্যাসকো ক্যালিপসের খাড়া, যেখানে এজেন্টিক এআই ভারতীয় আইটি সংস্থাগুলোর মূল ব্যবসায়িক মডেলকেই ধ্বংস করে দিচ্ছে। আর অন্যদিকে রয়েছে এই সংস্থাগুলোর ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা, যেখানে তারা তাদের বহু বছরের অভিজ্ঞতা আর এই ইন্টিগ্রেশন অ্যাডভান্টেজ ব্যবহার করে একটি নতুন এআই নির্ভর মডেলে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে। একদম। ফেব্রুয়ারি 2026-এর এই পতনকে তাই একটি স্ট্রাকচারাল রিসেট বা কাঠামোগত পুনর্গঠন হিসাবে দেখাই ভালো। পুরনো ম্যানপাওয়ার হেভি মডেল, যেখানে হাজার হাজার ফ্রেশার নিয়োগ করে বিশাল ক্যাম্পাস তৈরি করে ব্যবসা চলত, সেই মডেলটি হয়তো সত্যিই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে সংস্থাগুলোও শেষ হয়ে যাবে। না, তা নয়। ভবিষ্যৎ তাদেরই, যারা মানুষের শ্রমঘণ্টা বিক্রি না করে এআই এর মাধ্যমে তৈরি হওয়া ফলাফল বা আউটকামের ওপর ভিত্তি করে নিজেদের ব্যবসার মডেল তৈরি করতে পারবে। পরিবর্তনটা এখানেই, লোক ভাড়া দেয়া থেকে সমস্যার সমাধান বিক্রি করা। আজ আমরা viewsnow.co.in এর প্রতিবেদনের উপর ভিত্তি করে ভারতীয় আইটি সেক্টরের এই গভীর সংকট, এর পেছনের প্রযুক্তি এবং শিল্পের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। একদিকে যেমন পতনের ভয়াবহ চিত্র দেখলাম, তেমনি অন্যদিকে টিকে থাকার লড়াইটাও বোঝার চেষ্টা করলাম। আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন থেকে যায়। এই প্রতিবেদন এবং আমাদের আলোচনা দুটোই মূলত টিসিএস, ইনফোসিস বা উইপ্রোর মতো প্রথম সারির সংস্থাগুলোর ওপর আলোকপাত করেছে। কিন্তু সেই হাজার হাজার ছোট ও মাঝারি ভারতীয় আইটি সংস্থাগুলোর কি হবে, যারা এই শিল্পের আসল মেরুদণ্ড? তাদের কাছে তো গবেষণা ও উন্নয়নের জন্য বড় সংস্থাগুলোর মতো কোটি কোটি টাকার বাজেট নেই। তারা কি এই ভয়ঙ্কর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে, নাকি তারাই এই সাসকোক্যালিপসের আসল এবং অনুলিখিত শিকার হবে? এই প্রশ্নটি শ্রোতাদের ভাবার জন্য রইল।